দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে আমাদের বাজেটের আগের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। 2 জুন অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করবেন জনগণের কাছে, এবং সেই বাজেটের আগে অর্থনৈতিক পরিস্থিতি কি আছে সেটা অনেক ক্ষেত্রেই আমাদের বাজেটের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ আসবে সেটা নির্ধারণ করে। সেই অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমরা আজকে সার্বিক আলোচনা করব। আমার সাথে 2জন অতিথি আছেন আলোচনা করবার জন্য। আমার সাথে আছেন ডক্টর মাসরুর রিয়াজ, তিনি পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান, এবং আমার সাথে আছেন ফাহিম মাসরুর, তিনি সিইও বিডি জবস। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের জন্য। আমরা অনুষ্ঠানটা শুরু করবার আগে দর্শক আমরা একটা ছোট প্রতিবেদন দেখে আসি বাংলাদেশ টেলিভিশনের, তারপর আমরা আলোচনা শুরু করব। আগামী অর্থ বছরের বাজেটের আকার কমাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ছোট হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকারও। রাজস্ব আয়ে ঘাটতি থাকায় বাড়বে করের আওতা। ব্যয় সংকোচনের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধার করাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদেরা। পাশাপাশি জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি রোধ করার তাগিদ তাদের। রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকায় আগামী অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন হচ্ছে না। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই বাজেট দেবে অন্তর্বর্তী সরকার। শুল্ক কর আদায়ে গতি নেই, আবার বিদেশি সহায়তার ঋণ পরিশোধেও অর্থ খরচ হচ্ছে সরকারের। এমন পরিস্থিতিতে বাজেটের আকার ছোট করার পরিকল্পনা করছে সরকার। চলতি অর্থ বছরের চেয়ে আগামী বাজেটের আকার প্রায় 7,000 কোটি টাকা কমছে, হতে পারে 7,90,000 কোটি টাকার মধ্যে। বাজেটের বেশিরভাগ অর্থের যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড। আগামী অর্থ বছরের এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা বেড়ে হতে পারে 5,18,000 কোটি টাকা। যদিও চলতি অর্থ বছরের প্রথম 9 মাসের রাজস্ব ঘাটতি প্রায় 65,000 কোটি টাকা। গত কয়েক বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতির চাপে বিপাকে সাধারণ মানুষ। রোজায় কিছুটা স্বস্তি দিলেও চলতি মাস থেকে আবারও চোখ রাঙাচ্ছে নিত্যপণ্যের উচ্চ মূল্য, যা নিয়ন্ত্রণে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেবার পরামর্শ অর্থনীতিবিদদের। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন, আমরা আলোচনা শুরু করছি। ডক্টর মাসরুর রিয়াজ, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এই অর্থ বছরে তো এক ধরনের পুনর্গঠন প্রক্রিয়ার ভিতর দিয়ে গেছে। বিশেষত আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু জায়গায় যে আমাদের কাঠামোগত দুর্বলতা ছিল, ব্যাংকিং খাত থেকে শুরু করে মূল্যস্ফীতির জায়গায় এবং অন্যান্য জায়গায়, অনেক জায়গাতেই তারা কাজ করছেন। 8-9 মাস পরে অর্থনীতির পরিস্থিতিটা যদি একটু বলেন। আপনি জানেন 5ই আগস্টের পরিবর্তনের পরে বা এই নতুন ইন্টারিম গভর্নমেন্ট তারা যে অর্থনীতিটা ইনহেরিট করেছিল সেটা মোটামুটি একটা ইকোনমিক ক্রাইসিসের অর্থনীতি ছিল। 22 সালের মে জুন থেকেই বিভিন্ন মোস্টলি আমরা যেটাকে ম্যান মেড ডিজাস্টার বলি, মার্কেট ফেইলিয়ারের জন্য না, মোস্টলি পলিসি ফেইলিয়ারের জন্য অর্থনীতি বাংলাদেশের 53 স্বাধীনতার পরে সেই 51 বছরে প্রথম এত বড় একটা ম্যাক্রো চ্যালেঞ্জের মধ্যে চলে গেছিল। সেই চ্যালেঞ্জটা কিন্তু 2-2.5 বছরে 5ই আগস্টের আগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি। সুতরাং 8ই আগস্ট যখন ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেয়, তারা ইনহেরিট করেছে একটা অলমোস্ট বিধ্বস্ত অর্থনীতি। একদিকে ম্যাক্রো চ্যালেঞ্জ, আর একদিকে অর্থনীতি জাতীয় প্রায় সব প্রতিষ্ঠানের সাথে সাথে অর্থনৈতিক যে ইনস্টিটিউশনগুলো সেগুলোও একটা ভেঙে বা স্থবিরতা পর্যায়ে চলে এসেছিল। সেই জায়গা থেকে এখন 10 মাসের মাথায় কিছু জায়গায় আমরা ঘুরে দাঁড়ানোর শুরু করেছি। সেটা মূলত রাইট পলিসি এবং গভর্নেন্স রেস্টোরেশনের জন্য। আবার কিছু জায়গায় নতুন করে আমরা সমস্যার মুখোমুখি হচ্ছি। যে জায়গাগুলো আমরা ঘুরে দাঁড়াচ্ছি সেটা হলো, প্রথমেই আমি বলবো ব্যালেন্স অফ পেমেন্ট। এই জায়গাটায় আমরা ঘুরে দাঁড়াচ্ছি। আপনি লেটেস্ট ব্যালেন্স অফ পেমেন্ট ইনফরমেশন যদি দেখেন, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যেটা $4.5 বিলিয়ন ছিল জুলাই টু মার্চ, এর আগের বছরের আগের ফিসকালের জুলাই টু মার্চ যদি ধরেন, এটা এখন 600 মিলিয়নের আশেপাশে নেমেছে, ডেফিসিট কিন্তু সেই 4.5 বিলিয়ন থেকে 600 মিলিয়ন। এই একই সময়ে কিন্তু আমার ইম্পোর্ট একেবারে কমেনি। ইম্পোর্ট কম্প্রেশনে ছিলাম আমরা 22 সেপ্টেম্বর অক্টোবর থেকে, প্রায় 6.5% গ্রোথ আছে। যদিও ক্যাপিটাল গুডস ইনক্লুডিং ক্যাপিটাল মেশিনারি, সেখানে ক্যাপিটাল গুডসে 12% ওভারঅল ড্রপ আছে, ক্যাপিটাল মেশিনারিতে
30% অ্যাজ পার্ট অফ ক্যাপিটাল গুডস, সেটাতে আমি পরে আসছি। কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট ইমপ্রুভ করেছে, রিজার্ভে খুব কোমর শক্ত হয়নি, কিন্তু মান্থলি প্রতি মাসে যে ফল হচ্ছিল জুলাই পর্যন্ত বা অগস্টেও হয়েছে, সেপ্টেম্বর থেকে আর সেটা পড়ছে না। গভর্নর সাহেব বলেন যে জুন মাসের শেষে যেহেতু আমরা মানে যদি আইএমএফ এবং অন্যান্য জায়গা থেকে অর্থ পাই, প্রায় 4 বিলিয়নের মতন তিনি 4 থেকে 5 বিলিয়ন উনি মনে করছেন যে রিজার্ভ বাড়বে, নেট 3 বিলিয়নের মতো বাড়বে। এবং উনি বলছেন যে আমাদের মোট রিজার্ভটা হয়তো 30 বিলিয়নের কাছাকাছি। এই নাম্বারটা মিসলিডিং, এটা আসলে ইউজ করা উচিত না। এই 30 বিলিয়নটা আইএমএফ এর হিসাবে দিই, তাও বিপিএম এ আমার ধারণা 23.5 থেকে 24 আমরা যাব, যদি আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা এই চারটা বাজেট সাপোর্ট রিলিজ থেকে 20 এর দিকে নেমে গেছিল, 19.5 বা 20 একটু নিচে নেমে গেছিল, এটা এখন 20 পয়েন্ট কিছু একটা আছে। আমার ধারণা 3 থেকে 3.5 এটা বেড়ে যাবে, তাহলে সেই জায়গাটা ভালো করছি। এটার উপর ভিত্তি করে আমরা হয়তো আস্তে আস্তে একটু ইম্পোর্টটা আরও সহজ করে নিয়ে আসতে পারবো, কারণ একই সময়ে কিন্তু কমোডিটি প্রাইস ওয়ার্ল্ড ওয়াইড নেমে আসতেছে। এনার্জি প্রাইস এখন 2 বছর বা 1.5 বছর আগের তুলনায় কম। কাতারে 2টা নতুন গ্যাস ফিল্ড আবিষ্কার হয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় 2টা গ্যাস ফিল্ড। এটা আগামী 1 বছরের মধ্যে এগুলা ওরা এক্সপোর্ট পাইপলাইনে নিয়ে আসবে। আমি যেটা দেখলাম এপ্রিল মাসে যে বিশ্ববাজারে গ্যাসের দাম যে ইন্ডেক্সটা দেয় প্রায় 17% নেমে গেছে আগের বছর। এটা এখন আমরা যদি কাতারের সাথে লং টার্ম কন্ট্রাক্টে এখনই চলে যেতে পারি, আগামী 5 থেকে 10 বছর আমরা গ্যাস যেটা ইম্পোর্টেড পার্ট অত্যন্ত কম দামে পাবো, কারণ ওয়ার্ল্ডের লার্জেস্ট 2টা গ্যাস ফিল্ড ওরা নতুন যে 2টা পেয়েছে, দুটোই পৃথিবীর সবচেয়ে বড়, মানে যৌথভাবে অথবা ইন্ডিভিজুয়ালি সেটা জানি না। ফরেন এক্সচেঞ্জ প্রাইস এখানে একটা বড় রিফর্ম, প্রায় এটা মানে আমরা ফ্রি ফ্লোটিংয়ে গেছি 14 তারিখে, এটা অনেক দিনের ডিমান্ড ছিল। আসলে ফ্রি ফ্লোটিং বললেও এটা সত্যিকার অর্থে এটা ম্যানেজ ফ্লোট, কারণ বাংলাদেশ সরকার বলেছেই যে বাংলাদেশ ব্যাংক $500 মিলিয়ন একটা ফান্ড রাখছে, সেই ফান্ড দিয়ে যদি প্রয়োজন হয় ইন্টারভেন করবে। সো ইট ইজ অ্যাকচুয়ালি ম্যানেজ ফ্লোট, বাট ইট ইজ বেটার দেন জোর করে আটকায় তারা সরবরাহ এবং ইসের ভিতরে, রাইট। তো সেই জায়গাটায় কিন্তু মোটামুটি স্টেবল আছে গত 9 মাস 9.5 মাস ধরেই ফরেন এক্সচেঞ্জ। সো ব্যালেন্স অফ পেমেন্টে নিশ্চিতভাবে একটা ভালো প্রোগ্রেস হয়েছে। সেকেন্ড প্রোগ্রেস হয়েছে আমি বলবো আমাদের যে ধরেন ওভারঅল ব্যাংকিং সেক্টরে, মনিটারি পলিসি এবং ব্যাংকিং সেক্টরে সেখানে অনেক ধরনের প্রবলেম ছিল। এখন ব্যাংকিংয়ের যে এনপিএল এর জন্য যে ড্যামেজগুলো হয়ে গেছে সেটা লং টার্ম ড্যামেজ, এগুলা আজকে মানে 9 মাস বা 1 বছরে কিছু করার নাই। টাকা যেগুলো পাচার হয়ে গেছে এগুলো 9 মাস 1 বছরে এগুলোর সমাধান নাই, 9 মাস বা 1 বছরের মধ্যে। কিন্তু ব্যাংকিংয়ের গভর্নেন্স রেস্টোরেশনটা হয়েছে, যার ফলে ফাইন্যান্সিয়াল মার্কেটসের উপর কনফিডেন্স কিন্তু বাড়ছে আস্তে আস্তে, দেশি এবং বিদেশি। আর তার সাথে সাথে মনিটারি পলিসিতে একটা খুব খারাপ প্র্যাকটিস ছিল জুলাই পর্যন্ত, আননেসেসারি এক্সেসিভ টাকা প্রিন্টিং, হাই পাওয়ার্ড মানি যেটা আমরা বলি, এটা মূলত কয়েকটা অলিগার্ক কন্ট্রোল ব্যাংকগুলোকে সহায়তা করার জন্য এটা করা হতো, সেটাকে মিনিমাল পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হয়েছে। 29,000 কোটি টাকা ছাপানো হয়েছে গত 9 মাসে, কিন্তু সেটা খুবই প্রয়োজনে করা হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংক আমাদেরকে পাবলিকলি সবাইকে অ্যাসিওর করেছে যে তারা, আমরা যেটাকে বলি স্টেরিলাইজেশন, কোনো একটা পাল্টা ওয়েতে এটা কমিয়ে নিয়ে আসবেন আর কি, মানে একদিক থেকে যদি দিয়েও থাকেন জি তুলে নিয়ে আসবেন। ওনারা বলেছেন যে কিন্তু যেই জায়গাটা এখনো খুব ভালো করছি না আমরা, ইনফ্লেশন ইয়েস মার্চ এপ্রিলের চেয়ে একটু কমেছে, কিন্তু ওভারঅল এখনো অনেক হাই, 10-এর কাছাকাছি। হ্যাঁ, 9.3%। হ্যাঁ, সো ইটস এ ভেরি হাই ইনফ্লেশন। 5-এ না নামুক, আমরা যদি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এখন যেটা 9.2 আছে তাকে যদি আমরা 7.5-এও আনতে পারি, আমি মনে করব সেটা একটা বেশ ভালো প্রগ্রেস। কঠিন হবে, আমি আপনার কাছে ফেরত আসবো। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, একটা বড় বিষয় হলো যে উনি যেটা বললেন সার্বিক, আমরা প্রবৃদ্ধির ক্ষেত্রে দেখেছি যে প্রথম যে আমার 3 মাস ছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর, এ সময় 2%-এর নিচে আমরা মোট অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে। পরের যেই 3 মাস অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর, সেই সময়টাতে আমরা দেখেছি যে আবার প্রায় 4.5% মতো হয়েছে। সুতরাং প্রবৃদ্ধি বেড়েছে, হয়তো অনেক আগের জায়গায় যাবে না। একটা বড় যেটা এখন চিন্তার ভিতরে আসলো সেটা হলো যে আমাদের যে শ্রমবাজার আছে সেইটার যে তথ্য আসছে সেটাতে আমরা দেখছি যে এই সময়টাতে প্রায় আমাদের গত বছরের তুলনায় 20 লক্ষের মতন চাকরি কমে গেছে, এবং বেকারত্বের হার যেটা 4%-এর নিচে ছিল এটা এখন 4.5-এর উপরে উঠে গেছে। আপনারা তো সরাসরি আপনাদের কাজের মাধ্যমে বুঝতে পারেন যে বাজারে কাজ আসছে কিনা, এবং উনি যেই বিষয়গুলোর কথা বললেন, ব্যাংকিং সেক্টর, মূল্যস্ফীতি বা বৈদেশিক লেনদেন,
এটা অনেকাংশে অর্থনৈতিক স্থিতিশীলতার জায়গা, কিন্তু অর্থনীতির গতি কি আস্তে আস্তে এখন ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে? এটা তো সময় লাগবে, আপনারা কি দেখছেন? জব এমন একটা ব্যাপার যেটা আসলে পলিসি যাই থাকুক না কেন, খুব তাড়াতাড়ি আপনি জব বাড়াতেও পারবেন না, বা খুব তাড়াতাড়ি জব কমাতেও পারবেন না। তো আমাদের যে আসলে ফ্র্যাঙ্কলি যদি বলেন, আমাদের যে বড় একটা সমস্যা আনএমপ্লয়মেন্টের প্রবলেম, এটা কিন্তু আসলে একটা লং টার্ম ইস্যু। হ্যাঁ, এটাকে আমরা খুব শর্ট টার্ম লেন্সে দেখাটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়। আর অনেক ক্ষেত্রে আমরা তো দেখি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বাজার থেকে আসে, বা বাংলাদেশে বিবিএস বা লেবার ফোর্স সার্ভে থেকে আসে, ওই ডাটাগুলোর কোয়ালিটি নিয়ে ইস্যু আছে, ওই ডেফিনেশন অফ আনএমপ্লয়মেন্ট সেগুলো নিয়েও ইস্যু আছে। এখন আমি যেটা বললাম, এটা নতুন যে ডেফিনেশনটার কথা বলেছি, ওই ডেফিনেশনটা ব্যবহার করেই বলছি যে অ্যাবসলিউটলি গত বছরের তুলনায় 20 লাখের মতো বাজারে চাকরি কমে তো গেছে। সেটা কিন্তু আমরা অফকোর্স দেখছি যে জব মার্কেট খুব স্লো। আমরা যদি আমাদের প্ল্যাটফর্ম পার্সপেক্টিভে দেখি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট দ্যাট যেহেতু জুলাই থেকে সেপ্টেম্বরে যে ফার্স্ট কোয়ার্টার ছিল, সেই সময় তো আমাদের দেশের একটা অলমোস্ট সব কিছু একটা বড় সময় শাটডাউন বা তো তখন তো অনেক ইকোনমি অ্যাক্টিভ, তখন তো এটার গ্রোথ বলেন, ইকোনমিক গ্রোথ বা জবের ব্যাপারটা তো খুব এভিডেন্ট ছিল। তারপরে কিন্তু আমরা একটু রিবাউন্ডিং দেখেছিলাম, কেননা যেহেতু অনেক দিন একটু বন্ধ ছিল, তারপরে কিন্তু একটু আবার নতুন করে অনেক কিছু একটু রিভাইটালাইজ হয়েছিল। বাট আমরা মনে করেছিলাম এটা কন্টিনিউ করবে, কিন্তু আমরা দেখলাম যে জানুয়ারি টু মার্চ এবং এখন পর্যন্ত, আমি আমাদের প্ল্যাটফর্মের পার্সপেক্টিভে বলছি, তো সেই ক্ষেত্রে দেখছি কিন্তু আমরা ওইটা কিন্তু বাড়েনি। মানে যেরকম করে সেকেন্ড কোয়ার্টারে বাড়া শুরু হয়েছিল, তো সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে বাড়ে তো নেই, অনেক ক্ষেত্রে কিছুটা কমে গেছে। তো সেটা আসলে ওয়ারিং। মানে আমাদের এক্সপেকটেশনটা ছিল আস্তে 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 নর্মাল হবে, তো সেটা কিন্তু হয়নি। এবং এটা তাহলে আমি একটু যদি বলি যে বিবিএস এর তথ্য বলছে যে আপনি যেই কোয়ার্টারটার কথা বললেন, যে জানুয়ারি মানে জুলাই থেকে সেপ্টেম্বরে কমেছিল, খুবই স্বাভাবিক। তারপরে আবার অক্টোবর থেকে ডিসেম্বরে নর্মালাইজ হয়েছিল। আপনাদের এখানে হয়তো নর্মালাইজ হয়েছে, কিন্তু বিবিএস বলছে যে ওই সময় জব বাড়ে নাই, আর বরং কমে গেছে, গত বছরের তুলনায় 20 লাখের মতো কমে গেছে। আপনি বলছেন যে জানুয়ারির পরেও এই ঘুরে দাঁড়ানোটা অন্তত আপনার ফর্ম থেকে আপনার টের পাচ্ছেন না, খুবই স্বাভাবিক। মানে সবই যে আসলে আমাদের বিবিএস এর উপর ডিপেন্ড করতে হবে তা তো না। মাসুর ভাই কিন্তু অলরেডি বলেছেন যে আমাদের ইনভেস্টমেন্ট যে কমেছে, এটা তো আমরা বিভিন্নভাবে বুঝতে পারছি। আমাদের এফডিআই শুধু নাম্বার না, লোকাল ইনভেস্টমেন্টও কিন্তু কমে গেছে। সবচেয়ে বড় ইন্ডিকেটর হচ্ছে আমার ক্যাপিটাল গুডসের ইম্পোর্ট কমে গেছে। বাংলাদেশে আসলে ক্যাপিটাল গুডস আমরা তো লোকালি ম্যানুফ্যাকচার খুব কম হয়। আমাদের যে কোনো ইনভেস্টমেন্টের যে ক্যাপিটাল গুডসটা, সেটা কিন্তু মেইনলি ইম্পোর্ট হচ্ছে। যখন আমরা দেখছি যে অ্যাটলিস্ট গত 8-9 মাসে ক্যাপিটাল গুডস ইম্পোর্ট কমে গেছে, দ্যাট মিনস ইট ইজ ফর শিওর দ্যাট ইনভেস্টমেন্ট কমে গেছে। এখন জবের তো একটা 30% কমা মানে তো বেশ সাবস্ট্যানশিয়াল কমা। অ্যাবসলিউটলি। তো সেই জায়গাটাতে আসলে মানে জবের একটা যে ইম্প্যাক্ট পড়েছে, এখন কতটুকু ইম্প্যাক্ট পড়েছে সেটা নিয়ে তো আমরা ডিসকাস করতে পারি, বাট ইম্প্যাক্ট যে নেগেটিভ এটা সম্পর্কে কোনো সন্দেহ নাই। বাট আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের আসলে আমরা দেখেছিলাম, ইভেন আপনি যদি বলেন কোভিডের সময়ও, এত ক্রাইসিস টাইমেও কিন্তু আমাদের জব সিচুয়েশন অন্য কান্ট্রির মতো অত খারাপ হয়নি। ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল আসলে আমাদের দেশের ইনফর্মাল ইকোনমি ইজ কম্পারেটিভলি কোয়াইট বিগার দেন দ্য ফর্মাল ইকোনমি। হয়তো আমরা এই ম্যাক্রো ইন্ডিকেটারগুলোকে কিছুটা হলেও আমরা কন্ট্রোল করতে পারি বা ইনফ্লুয়েন্স করতে পারি, কিন্তু আমাদের আসলে যেই জিনিসটা আমরা মিসিং দেখেছি আনফর্চুনেটলি, যে আমাদের হাতে একটা টুলস ছিল এই পার্টিকুলার জবের রেসপেক্টে, সেটা হচ্ছে আমাদের ইনফর্মাল ইকোনমিকে সাপোর্ট দেওয়া। কারণ আমরা জানি যে আসলে আমাদের গত 15-20 বছরে ব্যাংকিং সেক্টরে যে স্ট্রাকচারাল মানে সমস্যা আমরা তৈরি করেছি, উই হ্যাড টু ডু সামথিং। মানে আমরা আসলে ব্যাংকগুলোকে যেভাবে চলছে সেভাবে আমরা চালাতে পারতাম না। হ্যাঁ, আমাদেরকে এই সার্জারিটা পেইনফুল হলেও নিতেই হবে, এবং নেওয়া হচ্ছে, এবং উই আর অল ফর ইট। কিন্তু আমাদের উচিত ছিল যে এই ফর্মাল ইকোনমিতে যে আমি সার্জারিটা করছি, বড় বড় কোম্পানিকে যে লোনটা কন্ট্রাক্ট করছি, এইটার যে ইম্প্যাক্টটা হবে সেটাকে সামহাউ মানে কম্পেনসেট করার জন্য আমি ইনফর্মাল ইকোনমিকে পুশ করতাম। আমার কাছে মনে হয় বাংলাদেশের একটা বড় ড্রাইভার অফ দ্য ইনফর্মাল ইকোনমি ইজ বেসিক্যালি আমাদের মাইক্রো ক্রেডিট সেক্টর, এবং মাইক্রো ক্রেডিটের উপর ডিপেন্ড করে কিন্তু প্রায় 1-1.5 কোটি এন্টারপ্রেনার তারা কাজ করছে। উচিত যেটা ছিল বাংলাদেশ ব্যাংকের বলি বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের বলি,
তারা এই সময়টাতে মাইক্রো ক্রেডিট বা আমাদের যে এনজিও একটা বড় ইনফ্রাস্ট্রাকচার আছে বা এসএমই ফাইন্যান্স, এসএমই ফাইন্যান্স, এসএমই না এখন এমএসএমই ফাইন্যান্স মাইক্রো, এইটাকে সামহাউ রিভাইভ করে, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এনপিএল ইস্যু কিন্তু অত বড় ইস্যু, হ্যাঁ। তো এই জায়গাটা, এই অপরচুনিটিটা আমি মনে করেছি সোফার মিস করেছি। বাজেট নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি মনে করি এই বাজেটে আমাদের ইনফর্মাল এবং মাইক্রো ইন্ডাস্ট্রিগুলোকে যাতে সাপোর্ট বা তারাই যাতে আসলে জবটাকে মেড আপ করতে পারে, কারণ আমি আসলে ফর্মাল ইকোনমি হঠাৎ করেই মানে দাঁড়াবে এটা মনে করছেন না আপনি? মনে করছেন যে অপ্রত্যাশিত খাতকে আমরা একটু যদি শক্তিশালী করি, সেইটা আমাদের যেই এখনকার দুর্বলতা আছে সেরকম একটা সামাল দেওয়ার জন্য হয়তো একটা সুযোগ দিবে। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমরা আলোচনায় ফিরবো অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং তারপর অবশ্যই আমরা জানতে চাবো যে বাজেটে এই অর্থনীতির বর্তমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে কি ধরনের পদক্ষেপ আমরা আশা করতে পারি। আমাদের সাথে থাকবেন, বিরতির পর ফিরছি। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছিলাম যে আমাদের যে অর্থনীতির পরিস্থিতি আছে এটা সামনের বাজেটের জন্য কিভাবে বিবেচনায় নেওয়া উচিত। ডক্টর মাসুদ রিয়াজ, সার্বিকভাবে যদি বলি বিনিয়োগ পরিস্থিতি এখন কেমন আছে, এইটার মানে আপনি আগামী বছর কিভাবে দেখছেন, এবং ওইটার উপর কি অনেকখানি নির্ভর করবে যে আমার অর্থনীতি কিভাবে রেসপন্ড করবে? আপনি যদি ফর্মাল এমপ্লয়মেন্ট আর সাপ্লাই চেইন লিঙ্কেজের মাধ্যমে মানে ট্রান্সমিশন, ইকোনমিক প্রসপারিটি বা ইকোনমিক ভ্যালু এডিশনের ট্রান্সমিশন দেখেন, সেটাই গিয়ে ইনফর্মালি গিয়ে সেটাকে মানে সাপোর্ট করে বা সেটার ডিমান্ডটা গ্রো করায়, রাইট? সেইখানে ওভারঅল বিনিয়োগ পরিস্থিতি একেবারেই আমরা ভালো অবস্থায় নাই। এটার তিনটা কারণ। একটা হলো আমরা যেটা আমি শুরুর দিকে বলছিলাম, আমরা 3-3.5 বছর ধরে একটা ম্যাক্রো চ্যালেঞ্জের মধ্যে আছি। সেটার কিছু কিছু জায়গায় আমরা অগাস্ট সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে ঘুরে দাঁড়ানো শুরু করেছি। যখন যে দেশে ম্যাক্রো চ্যালেঞ্জ থাকে সেই দেশে কিন্তু বিনিয়োগ আসাটা মানে লোকাল আর ফরেন এটা সহজ না, কারণ আপনার যখন ইম্পোর্ট কম্প্রেস থাকবে, আপনার যখন এক্সচেঞ্জ রেট হাই ভোলাটিলিটি থাকবে, তখন সবাই ওয়েট করবে ইনভেস্টমেন্ট না করে গেল। এটাতে আমরা ভুগছি গত 3-3.5 বছর। এই গত 10 মাসে এটা নতুন না, এটা ইনহেরিটেড হয়েছে। দ্বিতীয়ত আমাদের একটা লং টার্ম ইনভেস্টমেন্ট ক্লাইমেট কম্পিটিটিভনেস উইকনেস আছে আমাদের বিনিয়োগ পরিবেশের ব্যাপক ইনএফিসিয়েন্সি এবং সেখানে আধুনিকতার অভাব আছে। সেটা গত 1 বছরও না, 3 বছরও না, এটা এই ইনভেস্টমেন্ট ক্লাইমেট কম্পিটিটিভনেস উইকনেস আমাদের গত 10-15 বছর ধরে ধারাবাহিকভাবে চলছে এটা। তো সেখানে আমাদের আমাদের আইন কানুনের প্রয়োগ, যেখান থেকে রেড টেপ হয়, এগুলার বহু বছরের প্রবলেম। আমাদের ধরেন অনেক ইনফ্রাস্ট্রাকচার ইস্যু আছে। আপনি এনার্জির ফর এক্সাম্পল গ্যাস নির্ভর যে শিল্পগুলা, টেক্সটাইল, স্টিল, সিরামিক্স, সিমেন্ট, যাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, আপনি যদি খবর নেন এটা হলো আমাদের এনার্জি সিকিউরিটিটা ভেঙে গেছে গত 2016-17 থেকে, যে রং পলিসি বা আর একটু আগে থেকে যে লোকাল এক্সপ্লোরেশন বন্ধ 12-13 সাল থেকে, 16-17 থেকে হেভি ইম্পোর্ট। এখন সেইটার উপর এখন ইম্পোর্ট যখন দাম বেড়ে যায় আর আমার নিজের ডলার কমে যায়, তখন তো ইম্পোর্টেবিলিটি কমে যায়। আপনি যদি টেক্সটাইলের খবর নেন, টেক্সটাইল এবং নিট কম্পোজিট 40% অ্যাভারেজে আউটপুট ড্রপ করেছে গত 6 মাসে, কারণ গ্যাস নাই এনাফ। এই ইনফ্রাস্ট্রাকচার, আমাদের লজিস্টিক্স, আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেসে অন্য যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, তাদের সাথে আমাদের এক্সপোর্ট এফিসিয়েন্সি এবং কস্টে সবচেয়ে বড় ডিফারেন্স হয় দুটো জায়গায়। একটা হলো লজিস্টিক্সের জন্য আর একটা হলো প্রোডাক্টিভিটির জন্য, উৎপাদনশীলতা। ভিয়েতনামে কিহাক সুং বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্টার গার্মেন্টসের, মানে ইয়াং ওয়ান, রাইট? ওখানে 40% অ্যাভারেজে বেশি স্যালারি দিয়ে বাংলাদেশের চেয়ে উনি প্রায় দ্বিগুণ লাভ করেন। কেন? কারণ ওনার ওখানে কস্ট অফ বিজনেস কম, কস্ট অফ ট্রেড কম, স্পিড টু মার্কেট হাই, প্রোডাক্টিভিটি হাই।
হ্যাঁ, তো আমরা এই ধরনের জিনিসগুলো আমাদের ইনহেরেন্ট উইকনেস আজকে বহু বছর ধরে, দ্বিতীয় কারণ। আর তৃতীয়, এগুলোর সাথে অলমোস্ট মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে প্রথম 2-4 মাসে না থাকলেও যখন 6 মাস 8 মাস, এখন আমরা 10 মাসে আছি ওই ইন্টারিম গভর্নমেন্ট নেওয়ার পর, যখন দেখা যাচ্ছে যে ইলেকটোরাল সার্টেনটি নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে, অসন্তোষ সৃষ্টি হচ্ছে, বাদানুবাদ হচ্ছে পলিটিক্যাল পক্ষগুলা, ইন্টারিম গভর্নমেন্ট, এরকম পলিটিক্যাল / ইলেকটোরাল আনসার্টেনটি যখন থাকে, ইনভেস্টর আসে না। কারণ ইনভেস্টর ফরেন বা লোকাল যখন ম্যানুফ্যাকচারিংয়ে বা সার্ভিসেসে ইনভেস্ট করে, এটা তো লং টার্ম কমিটমেন্ট। কেউ তো 1 বছর 2 বছরের জন্য আসে না, মানে দেশি বিদেশি যেই আসুক, 5, 10, 15 বছরের কমিটমেন্ট। তখন এই পলিটিক্যাল সাইকেলটা কোথায় যাচ্ছে, ইলেক্টেড গভর্নমেন্ট কখন আসতে পারে, এগুলো নিয়ে যখন ভালো রেসপন্স বলা হচ্ছিল যে একটা আমাদের যে বিনিয়োগ সম্মেলন হলো, সেখানে কিছুটা মানে এই বিষয়গুলোকে তুলে ধরা, যে আমরা যে আমাদের পলিসির দুর্বলতা, ওগুলোকে আমরা কাজ করব, অন্যান্য অ্যাসুরেন্স দেওয়া হলো, সেইটার পরে ওইটাকে রিয়েল ইনভেস্টমেন্টে পরিণত করার ক্ষেত্রে এখনো কি চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে? নিশ্চিতভাবে আছে। আমি ওই যে বললাম, আমার এখনো ম্যাক্রোর একটা অংশে এখনো আমি ইয়েট টু ইমপ্রুভ। ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স অফ পেমেন্টে যে ইমপ্রুভমেন্টটা হয়েছে, ধরে রাখতে পারবো নাকি এটা আমার বিশ্বাস, ধরে রাখতে পারবো, কিন্তু ইনভেস্টর তো ওয়েট করছে। এক্সপোর্টের প্রসপেক্ট একটা বড় বিষয়, এক্সপোর্টের প্রসপেক্ট, এক্সপোর্টে আমাদের ভালো সংবাদ অপেক্ষা করছে আমাদের জন্য। গত 1 বছরে অ্যাভারেজ গ্রোথ ভালো, সামনের 1 থেকে 2 বছরও খারাপ হওয়ার কোনো কারণ নাই, যদি আমরা ইন্টারনালি প্রবলেমে না পড়ি। ইন্টারনাল প্রবলেম বলতে এই যে গ্যাসের একটা উদাহরণ দিলাম আপনাকে, আমার যদি পলিটিক্যালি কোনো নতুন ধরনের মানে সমস্যা সৃষ্টি না হয়, আরেকবার নতুন বড় অস্থিতিশীল সৃষ্টি না হয়, এক্সপোর্টে ভালো খবর থাকবে। দেখেন, বিনিয়োগ সম্মেলনগুলা এটা ওয়েলকাম উদ্যোগ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এগুলা আপনাকে টাইম টু টাইম তুলে ধরতে হয়, নিজেকে চারদিকে ইনফর্ম করতে হয়। কিন্তু অনেকের প্রশ্ন আছে যে এই সময়টা কি সঠিক সময় ছিল নাকি বিনিয়োগ সম্মেলন করার, এটা নিয়ে কিছুটা বিতর্ক আছে। দ্বিতীয় হলো, বিনিয়োগ সম্মেলন ঠিক আছে, কিন্তু আপনি কি অফার করছেন, সেই জায়গাটায় কি আপনার প্রস্তুতি ছিল? সেই জায়গায় অনেকেই আমরা মনে করছি এনাফ প্রস্তুতি নাই। কারণ আমাদের যে ওই যে বলছি যে অনেক বছর ধরে আমাদের মানে কিছু সংস্কারের জায়গা বাকি আছে। যেমন আমি ওটাই বলছি, প্রমিস যেটা করেছেন বিডা থেকে, সেটা হলো যে আমাদের 3-4টি যে বিভাগ আছে বিনিয়োগ দেখেন, তাদেরকে এক করে ওয়ান স্টপ সার্ভিসগুলোকে করা, সেইটা একটা বড় চ্যালেঞ্জের সার্ভিস অলরেডি আছে, কিন্তু দেখেন মানে ওটা কার্যকরভাবে করা, এটা প্রাতিষ্ঠানিক এফিসিয়েন্সি আনার জন্য এটা ইম্পর্টেন্ট, এটা করতে হবে, কারণ এইভাবে আলাদা থাকার মানে হয় না। কিন্তু বিনিয়োগকারীর জন্য ওটা কি মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম? না, ওর প্রবলেম হচ্ছে ও কি ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছে নাকি, ডিজিটাল কানেক্টিভিটি সে কত ইফিসিয়েন্টলি, বা ফাইম ভাই বলবে যে বাংলাদেশের ডিজিটাল কানেক্টিভিটি মোস্ট এক্সপেন্সিভ বা আনরিলায়েবল আমাদের এই সাউথ এশিয়া বা এশিয়ার মধ্যে। সে কি শ্রমিক পাচ্ছে নাকি, দক্ষ শ্রমিক? আমার তো ওই জায়গায় এখনো ঠিক হয়। আপনার কাছে মনে হচ্ছে যে এই জায়গাগুলো, পুনর্গঠনের জায়গাগুলো, সেইগুলো নিয়ে কাজ করার গতি বাড়ছে কিনা, বা আপনি বাজেটের ভিতরে কী ধরনের রিফ্লেকশন দেখতে চান? আমরা সবাই জানি, এটা শুধুমাত্র ফরেন ইনভেস্টাররা না, আমরা লোকাল ইনভেস্টাররাও জানি, আমাদের দেশে যে কোনো নতুন একটা ইনভেস্টমেন্ট বা ব্যবসা চালানোর জন্য যেই পরিমাণ লাইসেন্সিং দরকার হয়, এবং এর একটা বড় অংশই আসলে অপ্রয়োজনীয় লাইসেন্স, তো সেটাকে সিম্পলিফাই করা। হ্যাঁ, শুধুমাত্র আসলে যেটা বলা হচ্ছে যে ওয়ান স্টপ, আমি মাসুবের সাথে পরিপূর্ণ একমত যে ওয়ান স্টপ করলাম, কিন্তু আমি লাইসেন্সের নাম্বার এতগুলি বাড়ায় রাখলাম। এতগুলি লাইসেন্স আসলে কেন দরকার? সে যেটা আমি যদি বলি, একটা ইনফর্মাল বিজনেস নিয়ে কথা বলছি, বাংলাদেশে 1.5 কোটির মতো বিজনেস আছে, আমরা দিয়ে রাখলাম কি সবাইকে ট্রেড লাইসেন্স থাকতে হবে, ট্রেড লাইসেন্স না ছাড়া সে ব্যাংকের লোন পাবে না। মানে এটা তো আসলে আলটিমেটলি 1%ও ট্রেড লাইসেন্স নাই, তো ব্যবসা তো করতেছে তারা, কিন্তু তারা করছে কিন্তু লোন পাচ্ছে না। তো এই যে অনেক জিনিস আছে যেগুলোকে আমাদের মানে সিম্পলিফাই করতে হবে। যে আপনি যদি এখন সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরে যদি আপনি নতুন একটা কোম্পানি করলেন, একটা রেভিনিউ না, একটা থ্রেশহোল্ড না আসা পর্যন্ত আপনাকে মানে লিমিটেড কোম্পানিকেও আপনাকে অডিট করতে হবে না, এবং রিটার্ন সাবমিটের বাধ্যবাধকতা নাই। তো বাংলাদেশে কিন্তু আপনি একটা 5 কোটি টাকার পেইড আপ ক্যাপিটালেরও রেগুলার অডিট করতে হবে ডে 1 থেকে। আবার যার ব্যবসা বছরে 5 লক্ষ টাকা, সে যদি লিমিটেড হয়, তাকে অডিট সাবমিট করতে হবে। তো এই যে আমাদের যে মানে ওভার রেগুলেশন,
এটা কিন্তু শুধু বিদেশি বিনিয়োগকারীদের যে নিরুৎসাহিত করে তা না, এটা কিন্তু আমাদের লোকাল ইনভেস্টরদেরকেও নিরুৎসাহিত করতেছে। এখন আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার পরে, ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে 2-3 মাসের মধ্যেই অ্যাটলিস্ট, এবং ওইটা আমার মনে আছে যে একটা মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম ছিল, যেখানে ব্যবসায়ী থেকে শুরু করে এক্সপার্টরা, সরকারি মানুষরা একসাথে বসে মানে বিষয়গুলোকে চিহ্নিত করতেন, আপনি দেখেন এই কাজও বলতেন। অগাস্টের পরে কিন্তু সবগুলো সরকার বেশিরভাগ ট্রেড বডিকে কিন্তু ভেঙে দিল, অ্যাডমিনিস্ট্রেটর করলো, এবং অনেক ট্রেড বডি, ইভেন এখন বিজিএম এর ইলেকশন বোধহয় হবে, মানে তাদের কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন নাই। ব্যবসায়ীরা, লোকাল ব্যবসায়ীরা কিন্তু তাদের ইস্যুগুলো নিয়ে কথাও বলতে পারছে না কোথাও। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, বাট বিজনেস এনভায়রনমেন্টের জন্য যেই রিফর্মগুলো দরকার সেটা একেবারেই মানে মনে করতেছি যে কোনো ধরনের কেয়ারই দেওয়া হয় নাই এবং কোনো ধরনের প্রায়োরিটি দেওয়া হয় নাই। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। আমরা বিরতির পর আলোচনায় আবার ফিরব। আমরা জানতে চাইব যে যেই বিষয়গুলো বিভিন্নভাবে তুলে আনা হয়েছে, এগুলো নিয়ে সামনে কি ধরনের পদক্ষেপ আমরা দেখতে চাই। আমাদের সাথে থাকবেন। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো। জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা, আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ, ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আমার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানের আজকের পর্বের শেষ ভাগে। আমরা আজকে আলোচনা করছিলাম যে আমাদের সামনে বাজেট আসছে, তার আগে অর্থনৈতিক পরিস্থিতি কি। ফাহিম মাস্টার, আপনার সাথে বিরতির আগে আলোচনা হচ্ছিল যে আপনি যেই কমিটির সদস্য ছিলেন, যেখানে অর্থনীতির ব্যাপারে কিছু কুইক উইন, কিছু দ্রুত সুপারিশ দিয়ে অর্থনীতিকে একটু চাঙ্গা করা যায়, এই ধরনের সুপারিশ ছিল। এই বাজেটকে সামনে রেখে যে আপনি কি কি পরামর্শ দিবেন, যদি আমাদের বলেন যে ওই কমিশনের রিপোর্ট কতখানি আমলে নিয়ে এখন পর্যন্ত নেওয়া হয়েছে এবং কোনগুলো দ্রুত নেওয়া উচিত? আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ কাইন্ড অফ সিটিজেন অ্যান্ড অ্যাজ এন এন্টারপ্রেনার কয়েকটা জিনিস বলবো যেটা করা খুবই ইম্পর্টেন্ট। একটা তো যেটা এতক্ষণ বললাম যে কিছু রেগুলেটরি রিফর্ম, যেগুলো আসলে আমরা গত 10-15 বছর ধরে করতে পারিনি, বিকজ আমরা যেই একটা মানে সিচুয়েশনে ছিলাম, পলিটিক্যাল ইকোনমিক একটা সিচুয়েশনে ছিলাম, সেখানে আমরা সম্ভব ছিল না। কিন্তু সেগুলি কিন্তু এখন এই সরকার থেকে আমরা এক্সপেক্ট করি যে যেই পদের রিফর্মগুলি করা দরকার। ব্যাংকিং সেক্টর রিফর্ম হচ্ছে, এটা উইচ ইজ ভেরি গুড থিং। তো আরেকটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে নর্মালি আমাদের টিপিক্যাল বাজেট যেই এক্সারসাইজগুলো হয়েছে, যে মাচ মোর একটু মানে কত বড় গভর্নমেন্ট
ইনভেস্ট করলো, এডিপির খরচ দিয়ে বাজেটটাকে বলা হতো যে এই সেক্টরে এত টাকা ইনভেস্টমেন্ট, এবং আমাদের ফ্র্যাঙ্কলি আমাদের মিডিয়াও কিন্তু যখনই দেখা যায় বাজেট হওয়ার পরে এই সেক্টর এত টাকা খরচ করলো, এখানে বাজেট বরাদ্দ বাড়ানো বা কমলো সেটা নিয়ে চিন্তিত। কিন্তু আমার কাছে মনে হয় কিন্তু আসলে বরাদ্দ কখনোই বড় প্রবলেম না, কোয়ালিটি অফ বরাদ্দ ইজ মেইন ইম্পর্টেন্ট। যেমন ধরুন কথার কথা আমাদের বলা হচ্ছে যে সবসময় বলা হয় যে শিক্ষা খাতে বরাদ্দ, এখন শিক্ষা খাতে আমি বরাদ্দ বাড়ালাম, কিন্তু আমি বাড়ালাম কোথায়? বড় বড় স্কুল কলেজ করলাম, যেখানে আসলে এখন আপনি যদি গ্রামে গঞ্জে যান দেখবেন যে অনেক স্কুল খালি পড়ে আছে, স্টুডেন্ট নাই। আমাদের কিন্তু এখন আর ইনফ্রাস্ট্রাকচার মানে ভৌত অবকাঠামো থেকে ওইখানকার যে সফটওয়্যার বলতে আমি বলছি ওখানকার লোক, ওখানকার সিস্টেম, এগুলির উপরে মেইন ফোকাস করা উচিত। টোটাল ইকোনমি কিন্তু ব্যাংকিং সেক্টর সাপোর্ট দিচ্ছে আসলে গভর্নমেন্টের এক্সপ্যানশনে, যেটা আসলে এই ট্রেন্ডটা আসলে রিভার্স করা উচিত। আর আরেকটা হচ্ছে যে আমরা সবাই এটা নিয়ে অনেক কথা বলেছি যে আমাদের গভর্নমেন্ট সেক্টর, আমি বলছি না যে আমাদের গভর্নমেন্ট সেক্টরকে রাতারাতি অনেক ট্রিম ডাউন করতে হবে, কিন্তু এটাও আমরা জানি, আমরা বলে আসছি, এটা হয়তো এতদিন পর্যন্ত IMF ওয়ার্ল্ড ব্যাংক বলতো, এখন আমরাও প্রাইভেট সেক্টর থেকে বলি, অনেক জায়গায় যেখানে এক্সট্রা ফ্যাট আছে, ইনএফিসিয়েন্সি আছে গভর্নমেন্ট সেক্টরে, সেটাকে আসলে কমাতে হবে। আমি বলছি না যে স্বাস্থ্য শিক্ষাতে বাজেট কমানো, কিন্তু অনেক অর্থের অপচয় একটা বড় বিষয়। ফাহিম মাসুদ বলছিলেন যে সরকারকে অর্থায়ন না করে প্রাইভেট সেক্টরে দেওয়া, কিন্তু সুদের হারটা তো বাড়ানো হয়েছে নীতি সুদের হার বাড়ানোর কারণে এবং যেহেতু মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের জন্য, ওইটারও তো একটা ট্রেড অফ আছে। মানে এখন বাজেট থেকে আপনার এক্সপেকটেশন কি, যদি খুব দ্রুত বলেন, কারণ আমাদের হাতে তো আর বাজেট, এইবারের বাজেট তিনটা জিনিস আমি বলবো। গ্রোথকে মাথায় রাখার কোনো প্রয়োজন নাই, কারণ এই বছর এই আগামী ফিসকালটা এই যে ম্যাক্রো ইকোনমির যে আর্লি ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে, এটাকে কনসোলিডেট করে স্টেবিলাইজ করা একেবারে পুরোপুরি, এবং তারপর আমরা গ্রোথের দিকে যেতে পারবো ওইটার উপর ভিত্তি করে। একটা বছর গ্রোথ 3-3.5 হলে এমন কোনো বড় বিষয় না, মানে এমন কোনো বড় লস এটা না, নাম্বার ওয়ান। সুতরাং গ্রোথ বাড়াতে হবে এই বছরই, সেই দিকে নজর না দিয়ে অ্যালোকেশন এবং মনিটরিং এবং পলিসি প্রায়োরিটিস যেতে হবে, স্টেবিলাইজেশন এবং কনসোলিডেশন অফ দ্য আর্লি গেইনস। সেকেন্ড হলো ইনফ্লেশনকে মাথায় রাখতে হবে, কারণ আপনি মনিটারি পলিসিকে কন্ট্রাকশনারি করে এই যে পলিসি রেট 10%, প্রাইভেট সেক্টর 13-14% ইন্টারেস্টের বোঝা বহন করছে, এত সব খরচের মধ্যে এটা ওনাদের জন্য একটা বড় মানে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তো এটা কতদিন পর্যন্ত চলবে? ইনফ্লেশন যদি আমার কমে না আনতে পারি আমি, তাহলে তো ওনাদের এই কষ্টটা চলবে। কস্ট অফ বিজনেস, কস্ট অফ ফান্ডস, কস্ট অফ ফাইন্যান্স হাই। এখন তাহলে ওইদিকে আমি মনিটারি পলিসি শক্ত, যার বিনিময়ে কিছু শর্ট টার্ম পেইন হচ্ছে, আশা করি শর্ট টার্ম, কিন্তু বাজেট যদি আবার ওই তার ট্রান্সমিশন চ্যানেল সাইজ এগুলো খেয়াল না রাখে, তাহলে কিন্তু ওই মনিটারি পলিসির কাউন্টার মেজার্স হয়ে যাবে। সো একদিকে ভালো আমরা শুনতে পাচ্ছি, দেখলে বুঝবো যে এবার বাজেটের সাইজটা আগের তুলনায় কম হবে, এডিপির সাইজও আগের তুলনায় কম হবে, বাট কম হওয়াটাই এনাফ না। সেইখানে অপ্রয়োজনীয় কোনো প্রকল্প আছে কি যেটা একটা হলো অপ্রয়োজনীয়, সেকেন্ড হলো এখন না হয়ে 2 বছর পরে শুরু হলে কোনো ক্ষতি নেই। সুতরাং একদম মিশন ক্রিটিক্যাল বা টাইম ক্রিটিক্যাল স্পেন্ডিং ছাড়া, প্রজেক্টস ছাড়া আমার মনে হয় এইবার মানে কোনোভাবেই এডিপি বা ইয়েতে বাড়া যাবে না, খুবই স্পষ্ট করে ফোকাস করে। আরেকটা থার্ড ইস্যু আছে এমপ্লয়মেন্ট, যেটা আমরা আলাপ করছিলাম। এমপ্লয়মেন্টের অবস্থা বেশ খারাপ, এবং দেখেন এই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় 71-এর পরে সবচেয়ে বড় অভ্যুত্থান, গণ অভ্যুত্থান এবং বিপ্লব এক একজন এক একভাবে দেখছে, বাট সবচেয়ে বড় রাজনৈতিক চেঞ্জ হয়ে গেল এই এমপ্লয়মেন্টকে শুরু করে। এখন এই এমপ্লয়মেন্টই কিন্তু আমাদের মানে এই জনবহুল দেশে ইউথ পপুলেশনে, যেখানে ইউথ হেভি ডেমোগ্রাফি আমাদের, সেখানে এই এমপ্লয়মেন্টের কোনো বিকল্প নাই। তো আগামী ফিসকালে যদি এটা 4.25 আমরা নিতে পারি, 5% হবে সরকার বলছে, কিন্তু আমরা যদি 4.25-এও নিতে পারি, আমার মনে হয় সেটা ঠিক আছে। কষ্ট করে সব মানে প্রায়োরিটি উল্টাপাল্টা করে 6 বা 5.5 নেওয়ার দরকার নেই। প্রবৃদ্ধির জন্য আপনি কি রকম বলবেন যে কোন ধরনের টার্গেট সেট করা উচিত? না, সরকার বলছেন যে ওখানে হয়তো মানে 6% মানে এন্ড অফ নেক্সট ফিসকাল ইয়ার, হ্যাঁ, মানে আগামী আমি যদি ম্যাক্রোর জায়গাটা স্টেবল করতে পারি, অর্থনীতির চ্যালেঞ্জগুলো, আমি যদি এমপ্লয়মেন্টটাকে কিছুটা হলেও গতিশীল করতে পারি, এক্সপোর্ট কিন্তু বাড়ার সম্ভাবনা ভেরি হাই, মানে এক্সটার্নাল কন্ডিশনস আর ভেরি ফেভারেবল। সো এইখানে গ্যাসের দিকে আমাকে নজর দিতে হবে বাজেটে। এই জায়গাটায় ওই যে আমার যদি 4% গ্রোথও আমি চাই, আর এক্সপোর্টটা শুধু আমার গ্রোথের জন্য না, আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাকে দরকারের মানে যা চিন্তা করছি, যদি প্রয়োজন হয় তার চেয়ে বেশি টাকা আমাকে গ্যাস এবং
এলএনজিতে বরাদ্দ দিতে হবে। আমার কাছে মনে হয় দেখেন আমাদের কিন্তু এই এত কঠিন সময়ের মধ্যে সবচেয়ে বড় সেভিয়ার কি ছিল? আমাদের রেমিটেন্স। হ্যাঁ, এই বাজেটে মানে আমরা সবসময় শুধু মানে তাদেরকে লিপ সার্ভিস দেই, এই বাজেটে উই হ্যাভ টু ডু সামথিং কংক্রিট দ্যাট আমি টার্গেট রাখতে হবে যে আমি এই বছর এই যে যেমন এমপ্লয়মেন্টটা কিন্তু এটা দিয়েও হয়, আমি যদি আরো 20 লাখ লোক বাইরে পাঠাতে পারি তাহলে কিন্তু একটা এমপ্লয়মেন্টের বড় কারণ যে এবার কিন্তু মানুষ কম গেছে, রেমিটেন্স অনেক আছে কিন্তু মানুষ যাওয়ার হার কিন্তু এটাকে আমাকে বাড়াতেই হবে এবং এটা কিন্তু শুধুমাত্র আমাদের এজেন্সিগুলি হাতে দিলে হবে না, আমাদের কিন্তু এখন G2G লেভেলে কাজ করতে হবে। আমি জাস্ট উদাহরণ দেই, জর্ডান যেরকম, জর্ডান কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর লোক চাচ্ছে, গার্মেন্টসে ওদের লোক চাচ্ছে কিন্তু আমরা দিতে পারছি না। তো এই জায়গাটাতে গভর্নমেন্টের একটা রোল প্লে করতে হবে। আমি একদম শেষ জায়গায় চলে এসেছি যে আর একটা বড় জায়গা আমি যেটা দেখি সেটা হলো আমার সার্ভিস এক্সপোর্ট, এবং তার মধ্যে আইটি এনেবল সার্ভিসেসগুলো বা তথ্য প্রযুক্তির ভিত্তিক আছে। আপনি তো সরাসরি এটার সাথে যুক্ত আছেন, এই জায়গাটায় আমরা মানে কোনো ফোকাস করতে পারি কিনা? আমরা পারি, কিন্তু এটার ইম্প্যাক্টটাও খুব মানে এখনো আইটি আসলে লেস দেন 1 বিলিয়ন। আমি ইচ্ছা করলে এটাকে 1-2 বছরে 4-5 বিলিয়ন নিতে পারবো না, কিন্তু আমাদের অফকোর্স এটাকে সাপোর্ট দিতে হবে, কোয়ালিটি এনশিওর করতে হবে। বাট আমি আবারও বলি, দুইটা জায়গায় কুইক উইন পার্সপেক্টিভে, একটা হচ্ছে আমাকে লোক বাইরে পাঠাতে হবে এবং সেখানে গভর্নমেন্টের একটা এফেক্টিভ একটা রোল নিতে হবে। আরেকটা হচ্ছে যেটা প্রথমে আমি শুরু করেছিলাম, আমাদের রুরাল লেভেলের জব ক্রিয়েট করতে হবে। আমি যে এখন ঢাকা টাউনে এই যে লাখ 10-20 লাখ মানে ব্যাটারি চালিত রিক্সা, এটা কিন্তু আসলে মানে এটা হবেই, কারণ গ্রামে যদি চাকরি না পায় সেই লোকজনগুলি কিন্তু ঢাকায় এসে তারা এই কাজ করবে। তো সেই জায়গাটাতে আমাকে এগ্রিকালচারে আরও বেশি নিতে হবে, যেটা নিয়ে আমরা কথা বলি না, কারণ আমার কিন্তু এগ্রিকালচারের সাপ্লাই সাইডে যদি প্রোডাকশন বাড়াতে পারি আমার কিন্তু ইনফ্লেশনও এটা হেল্প করতেছে। আর আমরা উই আর অ্যাকচুয়ালি এন্টারিং ইনটু এ কাইন্ড অফ ভেরি ডিফারেন্ট জিওপলিটিক্যাল সিনারিও, যেখানে হয়তো আজকে আমাকে হয়তো ইন্ডিয়া বলবে তোমাকে আমি পেঁয়াজ দিব না, এই কান্ট্রি বলবে এটা দিব না। সেই জায়গায় ফুড সিকিউরিটি, আমরা এনার্জি সিকিউরিটি নিয়ে কথা বলছি, ফুড সিকিউরিটি ইজ গোইং টু বি অ্যানাদার স্ট্র্যাটেজিক গুরুত্ব হয়তো আছে। মাসুদ, একদম শেষ যদি 30 সেকেন্ডে কিছু। আমি বাজেটে আরেকটা জায়গায় অত্যন্ত শক্তভাবে নজর দিতে হবে, সেটা হলো আপনার রেভিনিউ মোবিলাইজেশন। কারণ আমাদের ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন সেই জায়গাটা অত্যন্ত দুর্বল বহু বছর ধরেই। এখন সামনের বছরে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে নভেম্বরে, কনসেশনাল ফাইন্যান্সিং বাইরে থেকে কমে যাবে, ফাইন্যান্সিং অপশনও কমে যাবে অল টুগেদার। সুতরাং তখন আমাদের যদি ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন আমরা শক্ত না করতে পারি তাহলে খুব ডিফিকাল্ট। সেটা আমাদের ট্যাক্স সিস্টেম ইমপ্রুভমেন্টে বিনিয়োগ খুব কম, মানে সরকারি বিনিয়োগ, পাবলিক ইনভেস্টমেন্ট টু স্ট্রেংথেন। খুবই বিদেশি সাহায্য প্রকল্প নির্ভর, খুবই বিদেশি সাহায্য, কিন্তু সেটা আবারও বিশ্ব ব্যাংকের কাছে আবারও 1000 কোটি টাকার আমরা শুনছি যে আরেকটা অটোমেশন প্রকল্পে যাচ্ছে, কিন্তু আগের অটোমেশন প্রকল্প বেশিরভাগই ফেল করেছে না। এবং একটা বড় কারণ হলো যে মানে উইং ধরে নেওয়া হয়, এটা মানে হোলিস্টিক রিফর্মটা হচ্ছে না, ইন্টিগ্রেটেড রিফর্ম রেভিনিউ। এবং একটা রিফর্ম এই মুহূর্তে অনেক বছরের ঝোলানো রিফর্ম প্রায় হয়ে এসেছিল, কিন্তু অলমোস্ট তীরে এসে তরি ডোবানোর মতো ছোটখাটো দুই একটা বিষয় এমনভাবে ম্যানেজ করা হয়েছে, এখন এটা নিয়ে তীব্র আন্দোলন চলছে। তো আমি আশা করব যে এটা দুই পক্ষ একসাথে বসে একটা সলিউশন করবে, কিন্তু ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন ক্যাপাসিটি স্ট্রেংথেনিং ইজ এ বিগ প্রায়োরিটি। আমি মনে করি যে অর্থনীতির যে বর্তমান পরিস্থিতি আছে তাতে নিঃসন্দেহে আগামী কয়েক মাসের ভিতরে এটা খুব দ্রুত পট পরিবর্তন ঘটবে, এরকম ভাবার কারণেই আমরা এখনো পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছি। ফলে সেই বিষয়টা তো নিঃসন্দেহে আমাদের জন্য বাস্তব, কিন্তু বাজেটের প্রতি অনেক বড় প্রত্যাশা আছে, যেই বাজেটটা প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছেন, এবং সেই বাজেটের ভেতর দিয়ে অর্থনীতির পুনর্গঠন প্রক্রিয়ার একটা বড় ভূমিকা থাকবে। আমরা সেই বাজেট নিয়ে দর্শক আবার আলোচনায় ফিরব আগামী সপ্তাহে, আমাদের সাথে তখনও যুক্ত হবেন। আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে ফিরব, বাজেটের দৃষ্টিতে জানতে চাবো কেমন আছে অর্থনীতি।